চকিতে পেছন ফিরে তাকালো রুমাইশা। উদ্ভ্রান্তের মতো দরজায় দাঁড়িয়ে আছে সাফওয়ান। ঘামে গায়ের সাদা রঙের আন্ডার শার্টটা ভিজে জবজবে হয়ে গেছে। গায়ের সাথে লেপ্টে আছে সেটা, হাঁপাচ্ছে হো। হাতে ওর একগুচ্ছ ধবধবে সাদা রঙের অর্ধ পুষ্পটিত গোলাপ। চোখ দুইটা রুমাইশার মুখের উপর নিবদ্ধিত। সোনালি পাড়ের মেরুন রঙা শাড়িতে রুমাইশাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল সাফওয়ান। স্নিগ্ধতায় পরিপূর্ণ মুখটা দেখে মনটা শান্তিতে ছেয়ে গেল ওর। এতক্ষণের দৌড়ঝাঁপে হওয়া কষ্টটা নিমিষেই উধাও হয়ে গেল সাফওয়ানের। রুমাইশার কাজল কালো চোখ দুইটার দিকে অপলকে তাকিয়ে রইল ও। নীলচে আলোয় ঠোঁটের গ্লোসটা চকচক করছে। স্বপ্নময়ীর মতো সুন্দর লাগছে আজ ওর রিমুকে। সাফওয়ান ধীর পায়ে এগিয়ে গেল রুমাইশার দিকে। সাফওয়ানের এই উদ্ভ্রান্ত চেহারা দেখে হঠাৎ করেই খুব মায়া মায়া হয়ে গেল রুমাইশার মনটা। ভ্রু দুইটা উপরে উঠিয়ে সাফওয়ানের কাছে দ্রুত পায়ে এগিয়ে এলো ও। তারপর ঘামে জবজবা শরীরটাকে জড়িয়ে ধরল ও আষ্টে পিষ্টে। সাফওয়ানের ঘর্মাত্ম বুকের মুখ লুকিয়ে নিল ও আলতো করে। ঘাম লেগে গেল ওর মুখের ডান পাশটাতে। সাফওয়ান রুমাইশার এমন হঠাৎ আলিঙ্গনে চমকে গেল। শরীরের ঘামটা রুমাইশার ওই সুন্দর মুখে লেগে যাচ্ছে, শাড়িতেও লাগছে হয়তো। ছোট্ট দুইটা হাত দিয়ে সাফওয়ানের পিঠ আঁকড়ে ধরে রেখেছে রুমাইশা। সাফওয়ান একবার ভাবল রুমাইশাকে ছাড়িয়ে ফ্রেশ হয়ে আসবে, কিন্তু রুমাইশা যেন ওর মনের কথাটা টের পেল। জড়িয়ে ধরা অবস্থাতেই মৃদু গলায় বলে উঠল, ফ্রেশ হতে হবে না, আপনি এভাবেই থাকুন। তারপর আলিঙ্গনটা আরো দৃঢ় করল ও। সাফওয়ান মৃদু হাসল রিমুর এমন কর্মকাণ্ডে। হঠাৎই রুমাইশার বাহু তোলে হাত দিয়ে উঁচু করে নিজের সমান উচ্চতা করে নিল। তারপর বাহুর তল থেকে হাত সরিয়ে রিমুর কোমরটা আঁকড়ে ধরে রিমুর মুখটা নিজের মুখের কাছে নিয়ে এসে ওর চোখে চোখ রাখলো। তারপর চোখ না সরিয়েই এক হাত দিয়ে রিমুকে নিজের সাথে মিশিয়ে ধরে রেখে ফুল ধরা অন্য হাতটা দিয়ে দরজাটা ভেজিয়ে লক করে দিল সাফওয়ান। রুমাইশাকে ওইভাবে উঁচু করেই ফুল ছড়ানো বিছানায় নিয়ে এলো সাফওয়ান। এরপর নিচু হয়ে রুমাইশাকে বিছানায় বসিয়ে দিল। মেঝেতে পা ঠেকিয়ে বিছানায় বসল রুমাইশা। রিমুকে বসিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো সাফওয়ান। হাতের ফুলের তোড়াটা টেবিলের ওপর রেখে এক টান দিয়ে ঘামে ভেজা গেঞ্জিটা খুলে ফেলল। তারপর ফুলের তোড়াটা আবার হাতে নিল ও। এরপর ধীরগতিতে হেঁটে রুমাইশার একেবারে কাছে একদম সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল ও মেঝেতে। রুমাইশা ভ্রু দুইটা উঁচু করে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান সেই ধবধবে সাদা গোলাপের তোড়াটাকে দুই হাতে নিয়ে বাড়িয়ে ধরল রুমাইশার দিকে। তারপর মুগ্ধ নয়নে তাকিয়ে জড়ানো গলায় বলে উঠল, আমার দিকে দেখো রিমু, আমি জংলি, বন্য আমি এক রাত নিজের বিছানায় কাটাই, অন্য রাতটা কাটাই আমার জঙ্গলের স্যাঁতসেঁতে ঠান্ডা মাটিতে, নয়তো নদীর পাড়ের কাদা মাটিতে। আমার জীবনের সমস্ত অলিগলিতে এক বিন্দু পরিমাণও কোমলতা নেই। আমার এই পাথুরে হৃদয়ের ভেতর কোথাও যদি কোনো মোলায়েম অংশ থেকে থাকে, তাহলে সেটা তোমার জন্য। তুমি এই পৃথিবীতে আসার পর জীবনে প্রথম যেদিন তোমাকে আমি ছুঁয়েছিলাম, সেদিন আমি নিজেও জানতাম না যে এই ছোঁয়াটা সারা জীবনের জন্য বাঁধা পড়ে যাবে। আমি যেদিন এই দেশ ছেড়ে সারা জীবনের জন্য চলে যাওয়ার প্রতিজ্ঞা নিয়ে বাড়ির বাইরে পা রেখেছিলাম, সেই দিন এই সমস্ত পৃথিবীর মাত্র দুইটা মানবীর জন্য আমার বুকের ভেতর দহন সৃষ্টি হয়েছিল, আমার জন্মদায়িনী মা আর তুমি। আমি কখনোই আমার এই জীবনের সাথে তোমাকে জড়াতে চাইনি, কিন্তু সেদিন রাতে আমি যখন তোমাকে মেরে ফেলতে বসেছিলাম, সেদিন তোমার ওই অসহায় চাহনির ভেতর কিছু একটা দেখেছিলাম আমি। দেখেছিলাম আমার একমাত্র আশ্রয়স্থল, যার কাছে আমি নির্দ্বিধায় নিজের সমস্ত শরীর মন প্রাণ সঁপে দিতে পারি। আমি জানি না আমার কেন অমন মনে হয়েছিল, কিন্তু সেদিন আমার মনটা আমাকে বারবার ডেকে বলেছিল যে এই মানবীটা সম্পূর্ণই আমার, অন্য কারো না। একে আমি যা ইচ্ছা করতে পারি, চাইলে মেরে ফেলতে পারি, চাইলে বাঁচিয়ে রাখতে পারি, বা চাইলে ভালোবাসতে পারি অনেক অনেক। সাফওয়ান আরো একটু এগিয়ে এলো রিমুর কাছাকাছি। এগিয়ে এসে রুমাইশার হাতটা ধরে গোলাপের তোড়াটা ওর হাতের
মুঠিতে দিয়ে দিল। রুমাইশা যন্ত্র মানবীর মতো হাতে নিল সেটা। চোখ দুইটা ওর এখনো আটকে আছে সাফওয়ানের মুখের দিকে। সাফওয়ান ওর মনের কথাগুলো কখনোই খোলসা করেনি ওর সামনে এখনো অবধি। আজ নিজে থেকেই ভেতরের সব কথা বের করে দিচ্ছে ও। রুমাইশা মুখিয়ে আছে সেগুলো শোনার জন্য। রুমাইশা ফুলটা নেওয়ার পর সাফওয়ান দুই হাতে রিমুর কোমরটা জড়িয়ে ধরে রিমুকে নিজের দিকে আরো একটু টেনে নিয়ে এসে মাথাটা সযত্নে রাখলো ওর উরুর উপর। তারপর ধরা গলায় বলে উঠল, আমার জীবনের একমাত্র স্নিগ্ধতা তুমি। আমাকে দেখো একবার, আমি অস্বাভাবিক মরুভূমি আমি, আর সেই মরুর বুকে তুমি এক পশলা বৃষ্টির মতো, যার বর্ষণ হতে হতে এখন মরুর বুকে কানায় কানায় পানিপূর্ণ স্থায়ী ঝিলে পরিণত হয়েছে। আমার রুক্ষ জীবনের তুমি তোমার সমস্ত কোমলতা ঢেলে দিয়েছ। আমার এই রুক্ষতার একমাত্র সমাধান তুমি, আমার সমস্ত সমস্যার অবসান তুমি। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে দেওয়ার জন্য। এই সমস্ত পৃথিবীতে তুমি আমার এক টুকরো শান্তি, যা অন্য কোথাও আমি কখনো পাবো না। আমার ঘর তুমি, আমার গন্তব্য তুমি। সারা জীবন আমার একমাত্র সুখের উৎপত্তি স্থল হয়ে কাছে থেকো আমার। তোমাকে নিরাশ করব না কখনো। আমার আদর, আমার ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য, শ্রদ্ধা কোনোটার কোনো কমতি অনুভব করতে দিব না তোমাকে কখনোই। যদি কখনো বিন্দু মাত্র কমতি অনুভব করো আমার উপর, কখনো যদি অসন্তুষ্ট হও, তাহলে চাইলে আমাকে সেদিন সেখানেই মেরে ফেলে দিও, কিন্তু কোনো কারণে কখনো আমাকে ছেড়ে যেতে চেও না। তোমার বিরহে মৃত্যুর চেয়ে তোমার হাতে, তোমার কোলে মৃত্যুবরণ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। সাফওয়ান রুমাইশার কোমরটা আরো শক্ত করে আঁকড়ে ধরল। রুমাইশা সাফওয়ানের দেওয়া ফুলগুলো পাশে রেখে ওর চুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে দিয়ে দুই হাত দিয়ে সাফওয়ানের চোয়াল ধরে মুখটা তুলে নিজের দিকে ফেরালো। তারপর আলতো করে ওর কপালে নিজের কোমল ঠোঁটজোড়া ছোঁয়ালো। সাফওয়ান চোখ বুজে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল একটা। কপাল থেকে নিজের ঠোঁট সরিয়ে সেখানে একবার নিজের কপাল ঠেকিয়ে রুমাইশা বলে উঠল, আপনার এই অস্বাভাবিকতাই আমাকে বারবার আপনার কাছে ছুটে আসতে বাধ্য করে। আপনার ওই উজ্জ্বল চোখ দুটোতে কি আছে আমি জানি না। ওই চোখ দুটোর দিকে তাকালেই আমার শরীর শিউরে ওঠে, বারবার আপনার প্রেমে পিছলে পড়ে যেতে বাধ্য করে। আপনার এই রুক্ষতাই আমার শক্তি, আপনার ওই জ্বলজ্বলে চোখ দুইটা আমার দুর্বলতা। ওই চোখে তাকিয়ে আমি সমস্ত বাধা পেরিয়ে আপনার কাছে ছুটে চলে আসতে পারি। আপনার এই শক্ত হাতের বন্ধনই আমার অহংকার। এই বন্ধন ছিন্ন করার ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারণ নেই, হবেও না কখনো। মৃত্যুর আগ পর্যন্ত এই বন্ধন কখনো আলগা হতে দেব না আমি। আপনার প্রতিটা পদক্ষেপেই আমার কাছে আপনার ভালোবাসা, আদর, শ্রদ্ধা। আপনার জঙ্গলিপনা, আপনার সত্তা। আপনার মতো করেই আপনার জঙ্গলিপনাকে আপন করে নিয়েছি আমি। আপনার জঙ্গলিপনা নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। আমি আপনার পুরোটাকেই চাই সব সময়। কোনো অংশ বাদ দিয়ে আপনাকে আমি কল্পনাও করতে পারি না। আপনার এই বুনো স্বভাব আমার কাছে আপনার ভালোবাসারই বিশাল বড় একটা অংশ। এই বন্য স্বভাবের জন্য আপনি অনুশোচনা করলে সেটা হবে আমার ভালোবাসার প্রতি অপমান। আমি আপনার এই পুরো আপনিটাকেই ভালোবাসি, আর আমার ভালোবাসার কোনো অংশ নিয়ে কেউ অনুশোচনা করলে সেটা মোটেও ভালো হবে না। এই কথাটা মাথায় রাখবেন আমার ব্যক্তিগত জঙ্গলি পুরুষ। সাফওয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, চোখের কোণটাতে চিকচিক করছে সুখের তরল। রুমাইশা হাত দুইটা নিজের হাতের মুঠির ভেতর নিয়ে শক্ত করে ধরে গাঢ় করে চুমু খেল হাতের উপরিভাগে। তারপর মেঝে থেকে ধীর পায়ে উঠল ও। অর্ধনগ্ন দেহের ঘামগুলো শুকিয়ে এসেছে প্রায়। হেঁটে হেঁটে ওর স্টাডি টেবিলের উপর ডান পাশে রাখা নেভি ব্লু রঙা ছোটখাটো লেদারের ব্যাগটা হাতে নিয়ে আবার ফিরে আসলো রুমাইশার কাছে। অতঃপর হাতের ব্যাগটা রুমাইশার ডান হাতের মুঠিতে ধরিয়ে দিল সাফওয়ান। তারপর বলল, দেনমোহর পরিশোধ। এরপর নিজের ইস্পাত দৃঢ় দুই হাতের পাঞ্জার ভেতরে রুমাইশার
ফোলা ফোলা নরম চোয়ালদয় আলতো করে ধরে নরম গলায় বলল, এখন আমাদের নতুন জীবনের জন্য সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করতে হবে। তিনি চেয়েছেন বলেই আজ আমরা আমাদের সম্পর্কটাকে হালাল করে পেয়েছি। এরপর হেঁটে গিয়ে রুমের ডান পাশের দেয়ালে থাকা কাভার্ডের ভেতর থেকে 2টা জায়নামাজ বের করলো সাফওয়ান, সাথে একটা কালো রঙা লং হিজাব। এগুলো সেই কবেই কিনে রেখেছিল ও, তখনও ভাবেইনি এত দ্রুত এগুলো কাজে লাগবে। সাফওয়ান জিজ্ঞেস করলো রুমাইশাকে ওর অজু আছে কিনা। রুমাইশা হ্যাঁ বোধক মাথা নাড়ল। সাফওয়ান জায়নামাজ 2টা আর হিজাবটা রুমাইশার হাতে দিয়ে ওয়াশরুমে গেল অজু করতে। সাফওয়ান অজু করে বের হয়ে এসে কাবার্ড থেকে একটা সাদা পাঞ্জাবি বের করে পরে নিল। সাফওয়ান জায়নামাজের পাটি পাতলে তার পেছনে পাটি পাতল রুমাইশা। তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ল। নামাজ শেষে সালাম ফিরিয়ে মোনাজাত শেষ করে সাফওয়ান পেছনে বসা রুমাইশার দিকে বসা অবস্থাতেই ঘুরে বসল। তারপর ওর মাথা থেকে হিজাবটা খুলে চুলে হাত বুলিয়ে দিতে দিতে দোয়া পড়ল কিছু। দোয়া পড়া শেষ হলে ফু দিল রুমাইশার কপাল বরাবর। এরপর রুমাইশার 2 গাল ধরে প্রেমময় কণ্ঠে বলে উঠল, আমার ছোটখাটো চক্ষু শীতলকারিণী সুন্দরী বউ, আমার তোমাকে দেখার এই দৃষ্টি যেন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কখনো পরিবর্তন না করেন, আমিন। রুমাইশার ঠোঁটে হাসি ফুটিয়ে বলে উঠল, সুম্মা আমিন। রুমাইশার বসা থেকে উঠে পড়লে সাফওয়ান জায়নামাজ 2টা আবার ভাঁজ করে কাবার্ডে রাখতে গেল। রুমাইশা গিয়ে দাঁড়ালো সাফওয়ানের স্টাডি টেবিলের পাশে রাখা ফুল ভিউ মিররের সামনে। নিজের কানে থাকা দুলটা খুলতে কানে হাত দিতে নিলেই পেছন থেকে সাফওয়ান এসে থামিয়ে দিল তাড়াতাড়ি। তারপর কপট ট্রাক দেখিয়ে বলল, আমার বউ, আমি আনবক্সিং করব, তুই মোটেও হাত দিবি না। রুমাইশা হেসে উঠল সাফওয়ানের বলার ধরনে। সাফওয়ান সে হাসিকে পাত্তা না দিয়ে গম্ভীর মুখে রুমাইশার কানের দুল 2টা খুলে রাখল টেবিলে। তারপর ঘাড়ের কাছে আলতো করে ছুঁয়ে দিল, গলার ভারী নেকলেসটা খুলে দিল। তারপর রুমাইশার 2 হাত থেকে একে একে সমস্ত চুড়িগুলো খুলল। এরপর কাঁধের উপর ভাঁজ করে রাখা শাড়ির আঁচলের পিন খুলে দিয়ে শাড়ির অন্যান্য পিনগুলোও খুলে দিল একে একে। এবার মৃদু গতিতে রুমাইশাকে নিজের দিকে ঘোরালো ও শাড়ির ভাঁজ করা আঁচলটা বুকের ওপর মেলে গিয়েছে। গহনা খোলার পর কাজল কালো চোখে রুমাইশাকে এখন অন্যরকম সুন্দর লাগছে। সাফওয়ান মুগ্ধতার সাথে রুমাইশার মুখ পানে চেয়ে থাকলো কিছুক্ষণ। সাফওয়ানের এমন দৃষ্টিতে রুমাইশা লাজুক হেসে চোখ নামিয়ে নিল। এবার রুমাইশার মাথা উঁচু করে বাঁধা খোপাটা একটানে খুলে ফেলল সাফওয়ান। হুটোপুটি করে চুলগুলো অভিকর্ষের টানে নিচের দিকে ছুটে গেল। নিতম্ব ছাড়িয়ে আরো খানিক নিচে চলে গেল লালচে রেশমি চুলগুলো। সাফওয়ান হতভম্ব দৃষ্টিতে দেখতে লাগলো রুমাইশার এই চোখ ধাঁধানো সৌন্দর্য। অপলকে তাকিয়ে থেকেই রুমাইশার কোমরটা ধরে আলতো করে নিজের সাথে মিশিয়ে নিল ও। রুমাইশা লজ্জায় নিচু হয়ে যাওয়া মুখটা চিবুক ধরে উঁচু করে নিজের চোখের সামনে নিয়ে এলো সাফওয়ান। আর তারপর প্রেয়সীর এই অপার সৌন্দর্য দেখতে দেখতে নিজের অজান্তেই গেয়ে উঠল, আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই, এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুড়ে যাই, এমন স্বাদের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। রাত 2টা, নীলচে আলোয় ভরা সিমসাম কামরাটা এখন অস্বাভাবিকভাবে লণ্ডভণ্ড হয়ে আছে। বিছানার চারিপাশে থাকা বেলি ফুলের মালাগুলো ছিঁড়ে ছুটে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বিছানায় ছড়ানো গোলাপের পাপড়িগুলো অর্ধেকটা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর বাকিগুলো সাদা রঙে বিছানায় পিষ্ট হয়েছে। মেঝেতে ফুলের সাথে সাথে লুটিয়ে আছে রুমাইশার গায়ের মেরুন রঙা শাড়ি, ব্লাউজ, পেটিকোট আর সাফওয়ানের সাদা রঙা পাঞ্জাবিটা। মশারির একটা স্ট্যান্ডের এক মাথা ভেঙে পড়ে আছে বিছানার একপাশের মেঝেতে। বিছানার ওপর এলোমেলো বালিশে সাফওয়ানের বুকে মাথা রেখে সাফওয়ানেরই একটি ওভারসাইজ টি শার্ট গায়ে দিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আলুথুলু বেশে রুমাইশা। সমস্ত মুখ জুড়ে ওর তৃপ্তির ছোঁয়া, কাজল লেপ্টে চোখের চারপাশে ছড়িয়ে আছে।
চোখের পাশে কান্নাগুলো শুকিয়ে দাগ হয়ে গেছে। সাফওয়ান এক হাতে রিমুকে জড়িয়ে রেখে অন্য হাত মাথার নিচে দিয়ে বালিশে মাথা রেখে চিত হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে আছে। ঘুম নেই ওর চোখে। রুমাইশার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস, প্রতিটা হৃদস্পন্দন অনুভব করছে ও। অদ্ভুত রকমের এক প্রশান্তিতে ছেয়ে গেছে ওর বুক। মাঝে মাঝেই ফিরে ফিরে রুমাইশার ঘুমন্ত ছোট সুন্দর মুখটা দেখছে ও। হঠাৎই নিজের অতীতের কথা স্মরণ করে হাসি হাসি মুখটা নিমিষেই গম্ভীর হয়ে গেল ওর। ফুরফুরে মাথাটা ভারী হয়ে গেল আকস্মিকভাবে। রুমাইশার মায়াভরা মুখটার দিকে আরো একবার তাকালো সাফওয়ান। ওর রিমু যখন জানবে ওর সেই কালো অতীত, তখন কেমন প্রতিক্রিয়া জানাবে ওর রিমু? রিমু কি ওকে ছেড়ে দিয়ে চলে যাবে? রিমু কি থাকতে চাইবে না ওর মতো খুনির সাথে? রিমু কি মেনে নেবে তার অতীতকে? যদি মেনে না নেয় তাহলে কি হবে? রিমু চলে যেতে চাইবে ওকে ছেড়ে? অন্য কারো হতে চাইবে? না, কখনোই না। ওর প্রাণ থাকতে রিমুকেও অন্য কারুর হতে দেবে না। ও যদি হয় এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, তারপরও ও রিমুকে ওর কাছেই থাকতে হবে। কোথাও যেতে দেবে না ও। গম্ভীর মুখটাকে আরো গম্ভীর করে দুই হাত দিয়ে বুকের ওপর শুয়ে থাকা রুমাইশাকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নিল সাফওয়ান। কোনো মূল্যেই রিমুকে ও হাতছাড়া করবে না, পৃথিবী উল্টে গেলেও না। রুনিয়া রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাচ্ছে সকালবেলা। ইশতিয়াকের ৯টায় অফিস, সাফিনও কোচিংয়ে যাবে। ওরা দুজনেই বেরিয়ে যাবে ৯টার সময়। রুটি বেলে তাওয়ার উপর দিচ্ছে তিনি একটা একটা করে। অন্য চুলায় সবজি রান্না হচ্ছে। মাঝে মাঝে সেটা নাড়িয়ে দিচ্ছেন রুনিয়া। এমন সময় রান্নাঘরের দরজায় কারুর উপস্থিতি টের পেলেন তিনি। রুটি বেলা থামিয়ে পেছন ঘুরে তাকালেন। রুমাইশা দাঁড়িয়ে আছে, আধা ভেজা চুলগুলা দুই ভাগ করে বুকের দুপাশে ছেড়ে দেওয়া। মেরুন রঙা শাড়িটা কাঁচা হাতে গায়ের ওপর জড়ানো। মুখটা স্নিগ্ধতায় ছেয়ে আছে। কালকের দেওয়া কাজলের কিঞ্চিত আভা চোখে লেগে আছে এখনো। শাড়ির আঁচলের খুঁটটা হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে ইতস্তত মুখে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে রুমাইশা, মাথা ওর নিচের দিকে। রুনিয়া হাসলেন মনে মনে। শাড়ি পরার অভ্যাস নেই রুমাইশার। কোনো রকমে কুচি-টুচি করে গায়ে জড়িয়ে নিচে চলে এসেছে। গ্যাসের সুইচটা অফ করে হাতটা ধুয়ে এগিয়ে আসলেন তিনি। রুমিকে রান্নাঘরের ভেতর নিয়ে এসে দরজাটা ভেজিয়ে দিলেন। তারপর বললেন, শাড়ি খোল, আমি পরিয়ে দিচ্ছি ভালো করে। রুমাইশা আঁচল সরালো না নিচের থেকে, শাড়িটা খুলে দিল শুধু। রুনিয়া রুমির এমন আচরণে কিছুটা অবাক হলেন। কাল ও তো শাড়ি পরিয়েছে, তখন তো এমন করেনি রুমাইশা। নাকি হঠাৎ করেই লজ্জা বেড়ে গিয়েছে ওর? রুনিয়া বেশি কিছু না ভেবে শাড়ি পরাতে শুরু করলেন। শাড়ির এক কোণা কোমরে গুটে দিয়ে কুচি করে দিলেন সুন্দর করে। পুরোটা সময় রুমাইশা শাড়ি দিয়ে প্রাণপণে পেটটা ঢেকে রাখার চেষ্টা করলো, কিন্তু তারপর আঁচলটা ঠিক করে দেওয়ার জন্য রুমাইশা কিছু বুঝে ওঠার আগেই আঁচল ধরে টান দিলেন রুনিয়া। সাথে সাথেই থতমত খেয়ে গেল রুমাইশা। এদিকে আঁচল সরিয়ে রুনিয়া হতভম্ব হয়ে গেলেন। রুমাইশা লজ্জায় মাথা নিচু করে নিল। শাড়ির ব্লাউজটা একটু বড়সড় গলা দিয়েই বানিয়ে দিয়েছিলেন রুনিয়া, কিন্তু রুমাইশার অবস্থা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন উনি। সমস্ত গলা আর বুকের দৃশ্যমান জায়গা জুড়ে লাভ বাইটের লাল লাল হয়ে আছে। রুনিয়া এবার রুমাইশার সামনে পড়ে থাকা চুলগুলো হাতে করে ঘাড়ের ওপর থেকে পেছনে সরিয়ে দিল। এ কি, সবখানে এই অবস্থা? ছেলের উপর ভয়ানক রাগ হলো তার। ছোট মেয়েটার ওপর এমন অত্যাচার চালিয়েছে ছেলেটা। ক্ষেপে গেলেন রুনিয়া সাফওয়ানের উপর। আঁচলটা ঠিকঠাক ভাঁজ করে রুমাইশাকে রান্নাঘরে থাকতে বলে তিনি গেলেন দোতলায় রুমাইশার রুমে রাখা ফাউন্ডেশনটা আনতে। আর যাওয়ার আগে সাফওয়ানের উদ্দেশ্যে ধমক দিয়ে রুমিকে বললেন, কাল থেকে তুই তোর রুমে ঘুমাবি। ও অসভ্যটা আগে ম্যানার্স শিখবে, তারপর বউ পাবে, তার আগে না।